Hello, everyone. Welcome to our today's session of Meet the Global Leader. Meet the Global Leader এই ওয়েবিনার প্রোগ্রামটি আয়োজন করে স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এইটার অন্যতম অবজেক্টিভ হচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে স্টুডেন্টস, আমাদের মেইন অডিয়েন্স, তাদেরকে বিভিন্ন প্রফেশনাল সেক্টর যারা কাজ করছেন তাদের স্টুডেন্ট লাইফ, প্রফেশনাল জার্নি এবং তারা যে কাজগুলো করছেন সে কাজগুলোর থ্রুতে কোন কোন স্কিলস তারা ডেভেলপ করছে, কোন কোন স্কিলস স্টুডেন্টসদের ডেভেলপ করা উচিত এবং তাদের কিছু অ্যাডভাইস এবং সাজেশন আমরা স্টুডেন্টসদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি এই প্রোগ্রামের থ্রুতে। সো আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোহাম্মদ ওমর ফারুক ভাইকে, যিনি ডিরেক্টর পাবলিক রিলেশনস হিসেবে আছেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। আর ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার সেশন। কেমন থ্যাংক ইউ আছেন? সো হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভাইয়া, ভালো। ভাইয়া, আমাদের এইখানে আমরা অন্যতম একটা রিজন এই সেশনের যে বাংলাদেশে থেকেও যাতে আমাদের ইউথ যারা আছে তারা একটা গ্লোবাল মাইন্ডসেট কিভাবে ডেভেলপ করতে পারে এবং সেটার জন্য কি কি করা উচিত, আপনার প্রফেশনাল এবং পার্সোনাল এক্সপিরিয়েন্সের থ্রু এই স্টোরিটা জেনে আসলে আমরা সেই জিনিসগুলো শেয়ার করব। সো শুরুতে যদি আপনার একটু জানতে চাই যে আপনার কোন বিষয়ে পড়াশোনা করেছেন এবং আপনার যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়টি বেছে নেওয়ার অন্যতম কারণ কি ছিল এবং আপনার স্টুডেন্ট লাইফটা কেমন ছিল ওভারঅল? থ্যাংক ইউ সো মাচ। আসলে স্টুডেন্ট লাইফটা মোটামুটি শুরুর দিকে, স্কুল লাইফের দিকে একটু ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। বাট ভার্সিটি লাইফে যখন যাই তখন একটু ক্যারিয়ার ফোকাস হয়ে গিয়েছিলাম। আমার অনার্স মাস্টার্স দুটোই ছিল বিজনেস স্টাডিজ সাবজেক্ট নিয়ে। আমার মেজর ছিল মার্কেটিং। আর তখন থেকে আমার ভিতরে একটা জিনিস কাজ করতো যে আসলে আমাদের যারা কাস্টমার বা কনজিউমার যারা আছে তারা কেন কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস তারা কেন আসলে নেয়, কি কি আচরণগত বা কি কি বিহেভিয়ার তারা আসলে জিনিসগুলোকে দেখে, কোন কোন জিনিসগুলোর উপর বেস করে ফোকাস করে তারা আসলে মাইন্ডসেট করে যে আমি আসলে এই সার্ভিসটা নিব বা আমি আসলে এই প্রোডাক্টটা নিব। তো তখন থেকেই জিনিসগুলো আমাকে খুব মানে আমি খুব ইন্টারেস্ট ফিল করতাম। তো যে কারণেই আসলে আমার ওই তখন থেকেই হচ্ছে আমি এই সাবজেক্টগুলো খুব এনজয় করি এবং তখন থেকে এই জিনিসগুলো নিয়ে আমি প্র্যাকটিস করতাম। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকেই আমার ক্যারিয়ারে আমি ঢুকে যাই। আমি আমার ফার্স্ট জব ছিল jobs.com এ। সেটা ছিল একটা এডুকেশনাল ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট। নিউজ প্রেজেন্টেশন, এয়ার হোস্টেস, কেবিন ক্রু, রেডিও জকি, প্রেজেন্টেশন, এই জিনিসগুলোর হচ্ছে কোর্স করানো হতো। তো সেখানে আমি আসলে কাউন্সিলিং প্লাস সেলস এন্ড মার্কেটিং এ কাজ করেছি। তো তখন থেকেই মূলত আসলে এডুকেশন সেক্টরের যে ব্যাপারগুলো আছে তখন থেকে কিছু কিছু আমি আসলে একটু রপ্ত করতে শিখি। তো ওখানে 4.5 4.5 বছর কাজ করার পরে আমি আসলে আরেকটা সাইটে চলে যাই। সেটা হচ্ছে প্রোডাক্ট সাইকেল সিরাজ সাইকেল ইন্ডাস্ট্রিজ, যাদের কাজ হচ্ছে সাইকেল প্রোডাকশন করা এবং সেল করা এবং সেটা ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্টও করে এবং হচ্ছে আমাদের ডোমেস্টিক মানে মানে বাংলাদেশের ভিতরেও তারা হচ্ছে সেটা বাজারজাত করে। তো সেখানেও আমি সেলস মার্কেটিং এ কাজ করেছি। তখনও কাজ করতে যে আমার আসলে পুরো লাইফটা আমার এই ১৭ বছরের জার্নিতে মূলত আমি যেটা দেখছি আমি আসলে ইয়ুথদের নিয়েই কাজ করছি। এবং এইটা এদের সাথে কাজ করতে যেয়ে আমি আসলে অনেক কিছু শিখছিও। প্রতিনিয়তই আমি আসলে শিখছি। কারণ আসলে প্রত্যেকটা জেনারেশনের একটা নির্দিষ্ট মাইন্ডসেট থাকে। একেকটা জেনারেশনের টিনেজদের একেক ধরনের চাহিদা থাকে, একেক ধরনের তাদের প্রোডাক্ট বা সার্ভিস গ্রহণের ক্ষেত্রে তাদের কিছু আ আ কিছু জিনিস থাকে যারা আসলে যেটাকে ফোকাস করে তারা আসলে যায়। তো আমি যখন লায়ন সাইকেলে কাজ করি, তো আসলে স্টুডেন্টদের কাছে সাইকেল বা এই মোটামুটি ১৮ থেকে ২২, ২৩ বা ২৫, ৩০ বছরের মানুষদের কাছে আমাদের সাইকেলের প্রোডাক্টটা আমি সেল করতাম। তারা আসলে কেন আমার সাইকেলটাই কেন তারা কিনবে? তো এই বিষয়গুলো নিয়ে যখন রিসার্চ করতাম, এই বিষয়গুলো নিয়ে যখন চিন্তা করতাম, তখন আস্তে আস্তে আমার নিজের মধ্যে কনফিডেন্ট গ্রো করে এবং আমি যখন আসলে ফলাফল পেতে থাকতাম যে না আমার সেলস ভালো দিচ্ছি, তারপর তখন থেকে আমার নিজের ভিতরে একটা কনফিডেন্ট গ্রো করে এবং আমি মোটামুটি তখনই আমি ধরে নিই যে আমি এই প্রফেশনেই কাজ করব। কারণ এখানে শেখার আছে অনেক কিছু এবং আরেকটা জিনিস হচ্ছে টিনেজদের সাথে কাজ করলে কখনোই আপনার নিজেকে আপনি ওল্ড মনে করবেন না। অলওয়েজ নিজেকে, কারণ আমি যখন একটা প্রোডাক্ট নিয়ে চিন্তা করি আমি নিজেকে ওদের বয়সে রেখে বা ওদের মাইন্ডসেটে রেখে আমি আসলে চিন্তা করি যে কেন তারা আসলে এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা নিবে। তো এরপর হচ্ছে লায়ন সাইকেল পরে এখন আবার এডুকেশন সেক্টর ইউনিভার্সিটিতে জয়েন করি অ্যাজ আ সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। পরে অবশ্য ডিরেক্টর হিসেবে আমি পরে মানে আমি প্রমোটেড হই। তো এখানেও হচ্ছে আমার সেম, মানে ওখানে হয়তো আমি প্রোডাক্ট সেল করতাম সাইকেল।
তার আগে হয়তো আমি একটা কোর্স সেল করতাম, বাট এখানেও কিন্তু আমি আসলে সাবজেক্ট বা আমাদের যে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে সেগুলো সেল করছি। তো এই সবকিছুর পেছনেই কিন্তু আমার আসলে মূল টার্গেট অডিয়েন্স কিন্তু এই টিনেজরা, যারা আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তো ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে তারা আসলে কি কি জিনিস চিন্তা করে, আমি নিজে যখন একটা ইউনিভার্সিটিতে পড়েছিলাম, আমি তখন চিন্তা করতাম যে আমি আসলে আমার সময় আমি কেন ওই ইউনিভার্সিটি বা ওই কলেজটাকে আমি কেন চুজ করেছিলাম। তো এখানে একটা বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকটা মানুষের মেইন টার্গেট থাকে একটা একটা ভালো ক্যারিয়ার। আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা সব সময় স্টুডেন্টদেরকে গাইড করি বা তাদেরকে ফোকাসে রাখি যে তোমরা শুধুমাত্র বাংলাদেশের জন্য তোমরা আসলে ক্যারিয়ার চিন্তা করবে না। কারণ হচ্ছে আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি গত বছর 2024-এ ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যাল রাশিয়াতে অ্যাটেন্ড করেছিলাম যে বাংলাদেশ ডেলিগেটস হিসেবে। তো এই তোমরা এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের না, বাংলাদেশের বাইরেও অনেক অনেক জবের অপরচুনিটি আছে। তারা যাতে সেইখানে তারা জবের জন্য তারা যাতে নিজেকে তৈরি করতে পারে। আমরা বিভিন্ন ধরনের তাদেরকে কোর্স করিয়ে থাকি, তাদেরকে বিভিন্ন ধরনের সেমিনার করাই, তাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেই যে কোথায় কোথায় জবের অপরচুনিটি আছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে গুগলে জব করছে, ফেসবুকে জব করছে। তো এরকম নট অনলি ফেসবুক এবং গুগল, ইন্টারন্যাশনালি অনেক ক্ষেত্র আছে যেখানে স্টুডেন্টরা তাদের নিজেদেরকে তুলে ধরতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে তাদেরকে একটা জায়গাতে কাজ করার ক্ষেত্রে বা ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে নিজেকে তৈরি করা, সিভি তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা। তো এই জায়গাতে আমরা আমাদের স্টুডেন্টদেরকে গাইড করি। ইন্ডাস্ট্রি বিভিন্ন বড় বড় সিনিয়র যারা আছেন তাদেরকে আমরা ইনভাইট করে গেস্ট হিসেবে নিয়ে আসি, তাদের থেকে আমাদের স্টুডেন্টরা সেই এক্সপেরিয়েন্স গুলো পায় যে কিভাবে সিভি তৈরি করতে হবে। বাংলাদেশের একটা কোম্পানির জন্য সিভি তৈরি করা আর হচ্ছে ইন্টারন্যাশনাল একটা বড় ইন্ডাস্ট্রির জন্য সিভি তৈরি করা দুটো কিন্তু এক জিনিস না, দুইটা ফরম্যাট আলাদা। দুইটা ফরম্যাট আলাদা, ইন্ডাস্ট্রি ভেদে সিভির ক্যারেক্টার ভিন্ন হয়, অবজেক্টিভটা ভিন্ন হয়। সেগুলো কিভাবে তৈরি করবে, আমাদের ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টদেরকে আমি দেখি যে তারা একটা সিভি কোনো রকম তৈরি করে, গণহারে সেই সিভিটাই তারা আহ, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, সে হয়তো ফ্রেশ কোম্পানিতে দিবে, হয়তো সেলস এর জন্য সেখানেও সে দেয়, সে হয়তো বা বিকাশে হয়তো বা দিবে, সেখানে তো মার্কেটিং এর জন্য দিবে, সেখানেও সেম সিভিটাই দেয়। কিন্তু এক একটা পজিশনের আসলে এক একটা গোল থাকে। তারা হচ্ছে জব ডিসক্রিপশনটাও ঠিক মতো আসলে পড়ে না। আপনি কিভাবে সিভি তৈরি করবেন এটার অর্ধেকটা কিন্তু জব ডিসক্রিপশনেই থাকে। সেভাবে কিন্তু মানে ফলো করে কিন্তু সেভাবে সিভি তৈরি করতে হয়। তো যেই কাজটা আসলে গত আমাদের স্টেট ইউনিভার্সিটি সবসময় আমাদের এই জিনিসগুলো ফলো করে। আমি হচ্ছে আমাদের স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ক্যারিয়ার ডেভেলপমেন্ট যে সেন্টার আছে সেখানে আমি অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। সেখানে কাজ করতে যেও এই জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের সাথে আমি প্রতিনিয়ত যখন তাদেরকে এগুলো শেয়ার করছি, আমার নিজেরও অনেক কিছু শেখা হচ্ছে এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে গাইড করছি যে কিভাবে তোমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিও গুলোর বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলোতে কিভাবে তারা অ্যাটেন্ড করবে। বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল সেমিনার হয়, সেই সেমিনারগুলোতে তারা কিভাবে নিজেদের পার্টিসিপেন্টটা নিশ্চিত করবে। যেমন আমার গত বছর ওয়ার্ল্ড ইউথ ফেস্টিভ্যালে আমি অ্যাটেন্ড করেছিলাম, তখন আমি আমাদের অনেক স্টুডেন্টদেরকে তাদেরকে আমি সেই লিঙ্ক দিয়েছিলাম এবং বলেছিলাম যে তোমরা অ্যাপ্লাই করো। হয়তো আজকে হয়তো বা তুমি হয়তো সিলেক্ট হবা না, বাট অ্যাপ্লাই করলে এখানে অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে। সেই জিনিসগুলো যখন সে ফিল আপ করবে, লিখতে থাকবে, তার ভিতরে কিন্তু সে অনেক চেঞ্জেস সে দেখতে পারবে। কারণ একটা নতুন জিনিস দেখলেই কিন্তু সেই জিনিসটা শেখা হয়। সেই জিনিসটার পেছনে লেগে থাকলে বা সেই জিনিসটা কিভাবে করতে হবে সেটা যখন সে সেটা নিয়ে যখন রিসার্চ করে, এর মধ্যে কিন্তু আর অনেক কিছু শেখা হয়ে যায়। ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের জব প্ল্যাটফর্ম আছে যেখানে, যেমন আমাদের বাংলাদেশে যেমন বিডি জবস আছে, এরকম স্লিক আছে, ইন্টারন্যাশনালি গ্লাসডোর আছে, ইনডিড আছে। বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনালি সিভি রাখার বা সিভি করার অনেক প্ল্যাটফর্ম আছে। সেগুলো আমাদের স্টুডেন্টদেরকে আমরা আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার থেকে তাদেরকে আমরা গাইড করে থাকি। আরেকটা যে জিনিস হচ্ছে আমরা বরাবরই হচ্ছে আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলোর সাথে আমাদের মানে এমইউ করছি, এমইউ করা আছে, সেগুলোর সাথে আমাদের স্টুডেন্ট এক্সচেঞ্জ তো প্রোগ্রাম আমরা করছি। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট সে আসলে মানে বাংলাদেশে একটা স্টুডেন্ট ইন্টারন্যাশনালি একটা এনভায়রনমেন্ট কেমন হয়, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, ওই এক্সপোজারটা কিন্তু তারা এখনো পায়নি। তো আমরা চাচ্ছি যে একটা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলোর সাথে যখন আমাদের স্টুডেন্ট এক্সচেঞ্জ হবে, তারা আসবে, ওনারা যাবেন। আমাদের স্টুডেন্টরা যেমন হচ্ছে এই বছর আমরা আই মিন গত বছরই আমরা অক্টোবরের দিকে আমরা মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম করেছিলাম 2 উইকস এর জন্য, অলমোস্ট 2 উইকস এর চেয়ে একটু বেশি, 20 দিনের জন্য। তো সেখানে হচ্ছে আমাদের প্রায় 17 জন স্টুডেন্ট সেখানে পার্টিসিপেট করেছিল এবং তারা যখন ওইখানে পার্টিসিপেট করে যখন বাংলাদেশে আসে, তাদেরকে যখন আমি জিজ্ঞেস করি তোমাদের এক্সপেরিয়েন্সটা কি, তারা বলছে জীবনের অনেক কিছুই তাদের এতদিন জানা ছিল না। একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে ঢোকার যে এক্সপেরিয়েন্স,
সেটাই তো হচ্ছে অনেক কিছু একটা মানুষের লাইফে অনেক কিছু ভ্যালু অ্যাড করে। একটা এয়ারপোর্টে কিভাবে একটা মানুষের সাথে কথা বলতে হয়, ইন্টারন্যাশনালি একটা ফরেন একটা মানুষের সাথে কিভাবে সে গ্রিট করতে হয়, কথা বলতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের আসলে ক্লাসরুমে হয়তো আমাদের শেখানো হয় না। কিন্তু আমাদের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি গুলো আছে, আমাদের যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার আছে, এগুলোর থ্রুতে আমরা স্টুডেন্টদেরকে সেই গাইডলাইন গুলো দিই যে তুমি নিজেকে নট অনলি ফর বাংলাদেশ, তুমি নিজেকে গ্লোবাল লিডার হিসেবে তৈরি করো, যাতে করে তোমার ডিমান্ড, তোমার চাহিদা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়। তুমি যখন যে কোনো জায়গাতে অন্তত তুমি যখন সিভি দিতে থাকবা, প্রথম 100টা সিভি দিলেও সেখান থেকে হয়তো একটা মেইল রিপ্লাই পাবা। এই যে একটা মেইল লেখার যে ব্যাপারটা ইন্টারন্যাশনালি কোথাও যখন আমি সিভি দিব, সিভিতে একটা মেইল বডি লেখার যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট জানে না বা জানতো না। আমরা এই জিনিসগুলো তাদেরকে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের সেমিনার আমরা করি, ইন্ডাস্ট্রি লিডারদেরকে আমরা আমন্ত্রণ জানাই, ফিজিক্যালি আসে। কখনো কখনো আমরা ফরেন যারা আমাদের ইন্ডাস্ট্রি লিডার আছেন বা বিভিন্ন ইউনিভার্সিটির ফরেন ফ্যাকাল্টি আছেন, তাদেরকে হয়তো আমরা জুম মিটিং এ বা অনলাইনে আমরা জয়েন করাই। আরেকটা যে ব্যাপারটা হচ্ছে, আমরা কিছুদিন আগে আমাদের একটা ফ্রি রাশিয়ান কোর্স করিয়েছিলাম, ফুল ফ্রি ছিল, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স অ্যান্ড কালচার কোর্স। তো যেটা হচ্ছে, যেহেতু রাশিয়ার কয়েকটি ইউনিভার্সিটির সাথে আমাদের এমইউ আছে, আমাদের কোনো স্টুডেন্ট যদি চায় যে তারা রাশিয়াতে হায়ার এডুকেশনের জন্য যাবে বা ক্যারিয়ারের জন্য যাবে, তাদেরকে যাতে সেই জায়গাতেও যাতে তাদের একটু হেল্প হয়, সেটার জন্য আমরা রাশিয়ান এম্বাসির সাথে কথা বলে, তাদের সাথে আমাদের যেহেতু একটা এমইউ আছে, সেটার প্রেক্ষিতে আমরা আমাদের একটা ব্যাচ, অলরেডি একটা ব্যাচ শেষ হয়েছে, সামনে হয়তো আমরা আরো কন্টিনিউ করব। এবং এটা শুধুমাত্র রাশিয়া বা মালয়েশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা প্রতিনিয়তই আমাদের এই যে গ্লোবাল যে এক্সপোজারটা তো বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ সামনে হয়তো আমরা চায়নার কয়েকটা ইউনিভার্সিটির সাথে আমরা কথা চলছে, আমরা হয়তো বা সামনে আমরা চায়না, তারপর হচ্ছে আরো কয়েকটা কান্ট্রির সাথে আমরা কথা হচ্ছে, তাদের সাথে হচ্ছে আমাদের এই যে কাজগুলো, স্টুডেন্ট এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, কারণ হচ্ছে আমাদের ফ্যাকাল্টিদের ডেভেলপমেন্টের ব্যাপার আছে। আমাদের শুধুমাত্র আমরা স্টুডেন্টদেরকে ডেভেলপ করলাম, আমাদের ফ্যাকাল্টিদেরকে ডেভেলপ করলাম না, তা কিন্তু নয়। আমাদের বিভিন্ন ধরনের ফ্যাকাল্টিদেরকে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রামের সাথে আমরা জয়েন করাই দিচ্ছি। তারপর কিভাবে বিভিন্ন ইউনিভার্সিটির রিসার্চ যে টিম আছে, তাদের সাথে আমাদের ইউনিভার্সিটির যে রিসার্চ টিম আছে, তারা জয়েন্টলি কোলাবোরেটলি কাজ করছে, জার্নালে লেখালেখি করছে। এই যে কালচার, এই যে এনভায়রনমেন্টের যে আদান প্রদান হচ্ছে, এতে করে আমাদের টিচারদেরও কিন্তু অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। সো এই হচ্ছে আসলে আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে এই মুহূর্তে আমার জায়গা থেকে আমি যে কাজগুলো করছি এবং যে প্ল্যানগুলো আছে, সেগুলো জাস্ট শেয়ার করা আর কি আপনার সাথে। অ্যাবসলিউটলি না, আমি শুনছিলাম আর কম্পেয়ার করছিলাম যে আসলে আমাদের দেশে ইন জেনারেল এরকম প্রোগ্রাম অনেকে আসে। বেশ কিছু ইউনিভার্সিটিতে আমরা দেখি যে এমইউ করছে, ওইটুকুই আসলে স্টুডেন্ট যাচ্ছে কিনা বা আদৌ ওই প্রোগ্রামটা হচ্ছে কিনা। এই যে আপনি যেটা বললেন, এমইউ করেছেন এবং একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম অলরেডি কমপ্লিট হয়েছে, আপনারা গিয়েছেন, স্টুডেন্টরা গিয়েছে। এই প্রোগ্রামগুলো কিন্তু আসলে বাইরের দেশে মানে কমন। এরকম রাইট, প্রোগ্রাম আছে যে এক বছরে দুইটা দেশের ইউনিভার্সিটিতে পড়ছে। মানে এই জিনিসটা হলে কালচার, কান্ট্রি, এই যে মাইন্ডসেটটা, লাইক এই যে গ্লোবাল মাইন্ডসেট এবং পার্সপেক্টিভটা চেঞ্জ হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের অবশ্যই, দেশে অবশ্যই। আসলে ইউনিভার্সিটি স্টুডেন্টসরা বিভিন্ন কাজে আসলে মিনিংফুল কাজে এঙ্গেজ থাকার সুযোগটা তাদের জন্য কম। একটা আহ, মানে আসলেই না বললেই নয়, এই যে স্ট্র্যাটেজিক বা লিডারশিপ বা ম্যানেজমেন্টের যে মাইন্ডসেট, আপনি যে অনেক পয়েন্ট শেয়ার করেছেন, একটা ইউনিভার্সিটি কিভাবে প্রোয়েক্টিভ হতে পারে, সেটা কিন্তু একটা অনন্য উদাহরণ স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আমার end থেকে যদি আমি বলি। বিকজ অনেক ইউনিভার্সিটি আর অটোমেটিক চলতেছে সবকিছু অ্যাজ ইট ইজ, আমি কেন অ্যাডিশনাল এফোর্ট দিব। এই যে আপনি যেটা বললেন যে আসলে এই যে অনলাইনে মিটিং করা, ওদের কাছে যাওয়া, কমিউনিকেশন এস্টাবলিশ করা, এমইউ করা, আবার ওই প্রোগ্রামটা রান করা, এটা কিন্তু আসলে ইন জেনারেল কাজের বাইরে অ্যাডিশনাল। এটা যদি রাইট, আসলে ম্যানেজমেন্ট বা ইউনিভার্সিটির মাইন্ডসেটটা এরকম অ্যাডভান্স না থাকে, তাহলে কিন্তু আসলে এই জিনিসগুলো করা পসিবল হতো না। সো রাইট। এটা আসলে খুবই অ্যাপ্রোডেবল। আরেকটা জিনিস ভাই, আপনি যেটা বললেন যে যে বিভিন্ন ধরনের প্রোগ্রামের সাথে আপনি এঙ্গেজড, ইউনিভার্সিটি থাকতে আপনি একাডেমিক কাজের বাইরে আপনি অন্যান্য কাজে এঙ্গেজড ছিলেন। সো আপনার ওভারঅল রিসেন্ট অভিজ্ঞতার আলোকে একটা জিনিস জানতে চাই যে আসলে এখনকার স্টুডেন্টসরা একাডেমিক পড়াশোনা বা কাজের বাইরে অন্যান্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেইখানে
কি তাদের আসলে এখন মাইন্ডসেটটা কিরকম, এবং স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের কথা যদি বলি, তারা কিভাবে বিভিন্ন এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে স্টুডেন্টসদেরকে এঙ্গেজ করে সে সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা হলো বলতে। শিওর, থ্যাংক ইউ। আসলে বর্তমানের যে সময়টা আর আমাদের সময়টা আমি যেটা বলি, আমাদের সময়ে আসলে সেটা ব্যাক ইন 2005 আর 2006 ওই সময়ে আসলে এতটা ইন্টারনেটের এতটা প্রচলন বা এতটা ভাইরাল যে জিনিসগুলো এগুলো ছিল না। তো যে কারণে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কালচার প্রোগ্রাম এগুলোর প্রতি আমরা বেশি ফোকাস ছিলাম। বাট রাইট নাও যেটা দেখছি যে শুধুমাত্র ফিজিক্যালি না, তারা অনলাইনেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে আমাদের স্টুডেন্টরা অনেক এঙ্গেজ। তারা বিভিন্ন অনলাইনের গেমস কম্পিটিশন করছে, বিভিন্ন ধরনের তারা প্রজেক্ট কম্পিটিশন করছে। নট অনলি সেটা মানে দেশের ভিতরে, ইন্টারন্যাশনালিও তারা বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন প্রোগ্রামে তারা জয়েন করছে। সো এখন আসলে কাজ করার সুযোগ আছে এবং এবং প্ল্যাটফর্মও আছে। সো এই সময়টা আমি আসলে ওই যে বলছিলাম যে এদের সাথে কাজ করতে যে আমি অনেক কিছু শিখছি বা প্রতিনিয়ত আমি শিখি। তো যে দেখলাম যে তাদের আসলে তারা হয়তো বাংলাদেশে বসে আছে। আমি তখন ওই দিন আমাদের একটা স্টুডেন্ট সে দেখলাম ল্যাপটপে সুইজারল্যান্ডের সম্ভবত একটা ইউনিভার্সিটির কোন এক টিচারের সাথে কথা বলছেন কোন একটা প্রজেক্ট নিয়ে। সেই প্রজেক্ট নিয়ে তারা কথা বলছেন। সো এখন আসলে সুযোগ আছে অনেক, যেটা একটা সময়ে ওই 2005, 6 অর 2010 পর্যন্ত ওই সুযোগটা খুবই কম ছিল। তো এই সুযোগটা যেহেতু আছে এবং আমাদের স্টুডেন্টরা মোটামুটি ভালোই, আমি যেটা দেখছি যে তারা সুযোগকে ভালোই কাজে লাগাচ্ছে। একটা জিনিস হচ্ছে তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে মনিটর করতে হবে এবং তাদেরকে প্রপার গাইডটা দিতে হবে, কারণ তাদের বয়স কম। তাদের প্রপার গাইডেন্স যদি তারা পায়, তারা যদি প্রপার ক্যারিয়ার গাইডলাইন বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করার প্রচুর সুযোগ যদি পায়, তাহলে তারা অবশ্যই ভালো করতে পারবে। আমি যদি আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি, আমাদের ইউনিভার্সিটি আমরা ফান করে বলি যে আমাদের 12 মাসে 13 প্রোগ্রাম। আমাদের প্রতি মাসেই আমাদের একটা দুইটা এক্সট্রা কারিকুলার প্রোগ্রাম থাকে, হয় ডিপার্টমেন্টাল খেলা থাকে, কম্পিটিশন থাকে। ইভেন আমাদের বিউটি প্রেসিডেন্ট স্যারের কথা যদি বলি, স্যার হচ্ছেন এইসব ব্যাপারে অন্তত কালচারাল ব্যাপার স্যার খুবই সাউন্ড। আমাদের এখানে নজরুল প্রোগ্রাম হয়, রবীন্দ্রনাথ প্রোগ্রাম হয়, জ্যোৎস্না প্রোগ্রাম হয়, শীতকালের প্রোগ্রাম হয়। বিভিন্ন ধরনের যে কালচারাল বা আমাদের সংস্কৃতিমূলক যে ব্যাপারগুলো, যেটা আসলে আমাদের বাংলাদেশের শেকড়, সেই ধরনের প্রোগ্রামও মানে খুব বেশি করেন। আমাদের স্যার সবসময় আমাদেরকে বলেন যে আমার মেইন হচ্ছে আমার দেশের সংস্কৃতি। আমি অনেক প্রোগ্রাম করব, কিন্তু সেখানে যেহেতু আমার সংস্কৃতির টাচটাও থাকে, আমাদের স্টুডেন্টরা যাতে অন্তত আমার সংস্কৃতিকে ভুলে না যায়, রবীন্দ্রকে যাতে ভুলে না যায়, নজরুলকে যাতে ভুলে না যায়, জ্যোৎস্নাকে যাতে তারা ভুলে না যায়, পূর্ণিমাকে যাতে তারা ভুলে না যায়। এই ধরনের যেমন নবান্ন উৎসব, কিছুদিন আগে আমরা নবান্ন উৎসব করেছিলাম। তো এই ধরনের আমাদের দেশীয় যে সংস্কৃতিমূলক যে প্রোগ্রামগুলো আছে, প্রত্যেকটা প্রোগ্রাম আমরা চেষ্টা করি, আমরা খুব বড়সড় করে না হলেও অন্তত মিডিয়াম আকারে আমাদের ইউনিভার্সিটিতে আমরা সেটা করি। এবং এতে করে হয় কি, স্টুডেন্টদের সাথে কালচারাল একটা কানেক্টিভিটি তৈরি হয়। যেমন পিঠে উৎসব করেছিলাম, পিঠে উৎসবে তাদের অ্যাসাইনমেন্ট ছিল তারা পিঠা নিজেরা বানাবে বা কালেক্ট করবে। অনেক ধরনের পিঠা, আমিও অনেক পিঠা নাম জানতাম না, সেদিন আমি পিঠে উৎসবে থেকে আমি অনেক পিঠা নিজে মানে মানে ফিজিক্যালি আমি দেখলাম, অনেক পিঠা নাম আমি নতুন করে জানলাম। তো প্রত্যেকটা প্রোগ্রামেই, সেই প্রোগ্রামের শুরুতে ওই প্রোগ্রাম নিয়ে একটা ছোট একটা প্রেজেন্টেশন থাকে। তো এতে করে হয় কি, আমাদের স্টুডেন্ট বলেন বা আমাদের স্টাফ বা ফ্যাকাল্টি বলেন, সবারই কিন্তু আসলে এই সংস্কৃতি রিলেটেড ব্যাপারগুলো সবারই আবার একটু রিভিউ হয়। আমরা নতুন করে আরেকটু জানতে পারি, একটু শিখতে পারি। তো এই কাজগুলো আমাদের প্রতিনিয়তই আমাদের ইউনিভার্সিটিতে হয়। এবং আমি মনে করি শুধু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি একটা স্টুডেন্টকে যদি আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে এঙ্গেজ রাখতে পারি, তাহলে ওই স্টুডেন্ট কখনোই খারাপ পথে যাওয়ার যেমন অনেক মানে খারাপ পথে যাওয়ার সুযোগ নেই। আমরা এখন বর্তমানে যে আমাদের যে ইন্টারনেটের যে যুগ, আমরা অনেকে মনে করি যে ইন্টারনেটে আমাদের স্টুডেন্টরা খারাপ হয়ে যাচ্ছে। বাট আমি আসলে আমি কখনোই স্টুডেন্টদেরকে দোষ দিই না। এটা আসলে আমি মনে করি এটা আমাদের সোসাইটি বা এটা আমাদেরই কাজ তাদেরকে প্রপার ওয়েতে গাইড করা। ইন্টারনেটে ওই যে একটা কথা আছে যে ইন্টারনেটে জানতে হবে কখন কোথায় থামতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা আসলে আমাদের স্টুডেন্টদেরকে বুঝিয়ে তাদেরকে যদি আমরা প্রপার গাইড করতে পারি, আমি মনে করি আমাদের স্টুডেন্টরা ইনশাল্লাহ আগামীতে আরো বড় জায়গায় যেতে পারবে এবং নিজের দেশকে, নিজের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করতে পারবে বড় পরিসরে। অ্যাবসলিউটলি। এবং আরেকটা খুব ভালো বিষয় বলতেই হয় যে আপনারা স্টুডেন্টসদের যে প্লেসমেন্ট গুলো হচ্ছে তাদেরকে ফিচার করা, স্পটলাইটে আনা আপনাদের পেজে থেকে, তাদেরকে অ্যাকনোলেজ করা, এটাও কিন্তু একটা ভালো উদ্যোগ। এই যে একটা ইউনিভার্সিটি, এটাই যেটা বললাম যে আসলে প্রো অ্যাক্টিভলি কত কিছু করা পসিবল তাদের এন্ড থেকে, মানে যদি বলবো স্টুডেন্ট থেকে বেশি অ্যাক্টিভ ইউনিভার্সিটি, তো সেখানে আসলে স্টুডেন্টসরা অ্যাক্টিভ না হলে তো কোনো আদার কোনো অপশন নাই। এখানে একটা জিনিস হচ্ছে
এই যে স্টুডেন্টসদের এনগেজমেন্টের কথা বললেন, সংস্কৃতি, কালচার, এই অনেক ধরনের আয়োজনের মাধ্যমে ওদেরকে এঙ্গেজ রাখা। সো এখন যদি আপনার পার্সোনাল প্রফেশনাল ইয়েতে আসি, যে এই আপনার রোলে কাজ করতে গিয়ে আসলে অনেক এফিশিয়েন্ট ওয়েতে যদি কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আপনি আমরা তো এখন আসলে এআই এর যুগে বাস করছি। সো আপনি আপনার কাজগুলো এফিশিয়েন্টলি সম্পন্ন করতে গিয়ে আহ, এই যে এআই টুলস, এটা আপনাকে কিরকম এফিশিয়েন্ট করছে বলে আপনি মনে করেন? এটা এআই টুলস এর আসলে মানে কিছু এআই টুল যে কোনো আবিষ্কারই ভালোর জন্যই। তো আমরা যদি সেটা প্রপার ওয়েতে গুড ওয়েতে যদি আমরা ইউজ করতে পারি, সেটা কখনোই আমাদের জন্য খারাপ হয় না, বরং ভালোই হয়। এআই টুলস এর অনেক অ্যাপ্লিকেশন আমার অনেক কাজকে সহজ করে দিয়েছে। এখন আমার তো আসলে অনেক দিকে আমার কাজ করতে হয় বা অনেক দিকে আমাকে ফোকাস রাখতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি একা অনেকগুলো কাজ হ্যান্ডেল করতে গেলে, নিজে হ্যান্ডেল করতে গেলে দেখা গেছে যে আমার সময় আমি ম্যানেজ করতে পারি না। তো যেই ক্ষেত্রে যখন দেখা যায় যে এআই কিছু কিছু টুলস আমি ইউজ করি, যেটা আসলে আমার দৈনন্দিন কাজকে অনেক বেশি সহজ করে দিয়েছে। বাট এখানে একটা জিনিস বুঝতে হবে, এআই যে ইউজ বা আমরা চ্যাট জিপিটি বলি বা জিমিনাই বলি, এগুলার প্রম্পট যে ব্যাপারটা, আপনি যদি সঠিকভাবে প্রম্পট দিতে পারেন, তাকে কমান্ড দিতে পারেন, তাহলেই কেবল সেটা থেকে আপনি প্রপার রাইট আপনি রেসপন্সটা পাবেন। যেটা আসলে আমাদের শেখা দরকার। আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার থেকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এটার উপর আমরা একটা সেমিনার, দুইটা সেমিনার করিয়েছি যে এআই কে কিভাবে প্রপার ওয়েতে তুমি তোমার ব্যক্তিগত লাইফে বা তুমি তোমার ক্যারিয়ারে তুমি তুমি ইউজ করবা। কারণ প্রপার ওয়ে যদি আপনি না জানেন, আপনি যদি প্রপার প্রম্পট যদি আপনি না লিখতে পারেন, প্রপার প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলি আমরা, সেটার উপর একটা কোর্স করেছিলাম আসলে, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়াল যে ফিডব্যাকটা সেটা কিন্তু আপনি পাবেন না। তো ওইটা যদি আপনি না পান, তাহলে কিন্তু এই এআইটাই তখন আপনার আসলে বাধা হয়ে দাঁড়াবে। তখন আপনি হয়তো বলবেন যে এআই এর কারণে আমার এটা খারাপ হচ্ছে। বাট এটা আসলে এআই এর দোষ না। আমাকে আসলে জানতে হবে যে কিভাবে আমি আমার টেকনোলজি, কিভাবে আমি আমার যে স্মার্ট যে টুলস গুলো আছে কাজের ক্ষেত্রে, সেগুলোকে আমি কিভাবে ইউজ করব। সেটা যদি আমি প্রপার ভাবে বুঝতে পারি, শিখতে পারি, তাহলে দেখবো যে আমি আমার কাজ অনেক ক্ষেত্রে সহজ হয়ে গিয়েছে। একটা কথা আমি জাস্ট একটু বলি, সেটা হচ্ছে আমাদের বর্তমানে প্রায় 15,000-এর বেশি গ্র্যাজুয়েট বিভিন্ন জায়গাতে অলরেডি আছে, কাজ করছে। এর মধ্যে সবসময় আমাদের অ্যালামনাইরাই হচ্ছে আমাদের একটা বড় শক্তি। আমরা সবসময় আমাদের অ্যালামনাইরা ভালো ভালো কোথায় কে আছে তাদের সেই খোঁজ খবরটা নেই, তাদেরকে আমরা আমাদের ইউনিভার্সিটিতে ইনভাইট করি। তারা আসলে তাদের জার্নিটা আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করে যে তাদের এই ডিসিশনের কারণে বা এই করার কারণে তারা আজকে ইন্ডাস্ট্রির এই জায়গাতে পৌঁছাতে পেরেছে। এর বাইরে ইন্ডাস্ট্রি লিডার যারা আছেন, বাংলাদেশের বিভিন্ন বড় ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, সিইও যারা আছেন বা এইচআর হেড যারা আছেন, তাদেরকে আমরা আমাদের লিডারশিপ সিরিজ নামে আমরা একটা প্রোগ্রাম করি, যেখানে হচ্ছে তাদেরকে আমরা ইনভাইট করি। তারা যখন আমাদের ইউনিভার্সিটিতে আসেন এবং তারা যখন তাদের ক্যারিয়ারের জার্নিটা যখন আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করেন, হয়তো আমার সব স্টুডেন্টদের মধ্যে হয়তো সেই জিনিসটা হিট করে না, অন্তত 5 জন স্টুডেন্ট যদি তার ওই কথা থেকে যদি নিজের মধ্যে যদি সে চেঞ্জেস আনতে পারে, এটাই তো আমাদের সার্থকতা। আজকের এই সিও কিভাবে উনি একটা ছোট্ট বিজনেস থেকে আজকে এত বড় একটা ইন্ডাস্ট্রির সিও হইতে পারলেন, এই যে জি। গল্পটা, এটা আমাদের অনেক স্টুডেন্টদেরকে আসলে অনুপ্রাণিত করে। আমি নিজেই আসলে যখন আমি এই ধরনের প্রোগ্রামগুলোতে নিজে উপস্থিত থাকি, আমি খুব মনোযোগ দিয়ে শুনি যে আসলে ম্যাজিকটা কি আসলে, উনি কিভাবে একটা ছোট্ট বিজনেসকে উনি আজকে এত বড় বড় পরিসরে উনি এটাকে চেঞ্জ করলেন বা এটাকে নিয়ে আসলেন। তো এই জিনিসগুলো যখন আমি শুনি, আমার ভিতরে, আমার নিজের ভিতরে সেটা মানে অনুপ্রাণিত, নিজেকে অনুপ্রাণিত করে। তাহলে আমি আমার জায়গা থেকে কিভাবে ইমপ্যাক্টফুল আমি আমার আরো ভালো ভ্যালু এড করতে পারি আমার জায়গাতে, আমার কাজের মধ্যে, যেটা হচ্ছে আমার ইউনিভার্সিটিকে আরো বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। অ্যাবসলিউটলি। আসলে সবকিছুরই ইউজেসটা ইম্পর্টেন্ট, যে আসলে কে কিভাবে ইউজ করছে। ইন্টারনেট একটা সময় ছিল অনেকে নেগেটিভ ওয়েতে আসলে এটাকে পোর্ট্রে করেছিল, বাট এটা আসলে আমাদের লাইফটাকে আরো ইজি করে দিয়েছে আর কি। রাইট। সো এটা ইম্পর্টেন্ট যে আসলে কে কিভাবে কোন টুলস গুলো ইউজ করছে, পাশাপাশি নিজেকে কিভাবে মানে যুগের সাথে তাল মিলে চালাতে পারছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রাইট। এই পয়েন্টটায়। ভাই, আপনার এই অ্যাজ এ ডিরেক্টর পাবলিক রিলেশনস এই রোলটা করতে গিয়ে আপনার কোন কোন স্কিলস গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনার এই কাজগুলো এফিসিয়েন্টলি করতে হেল্প করছে বলে আপনি যদি মেনশন করেন যে কোন কোন রোল গুলো বা স্কিল গুলো একটু রাইট, ইম্পর্টেন্ট? রাইট। সেটা হচ্ছে প্রথম কথাই হচ্ছে কমিউনিকেশন।
কারণ আমার কাজটাই হচ্ছে পাবলিক রিলেশনস। তো পাবলিক রিলেশন বা জনসংযোগ করতে যেয়ে বা আমি আমার অডিয়েন্স বা আমার কাস্টমার বা আমার স্টুডেন্ট বা যারা আমার টার্গেট অডিয়েন্স আছে তাদের সাথে কাজ করতে যে প্রথম শর্তটাই হচ্ছে আপনার একটা ক্লিয়ার কমিউনিকেশন রাখতে হবে স্টুডেন্টদের সাথে বা আপনার অডিয়েন্সের সাথে বা আপনার কাস্টমারের সাথে। কমিউনিকেশনের যদি কোনো গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনি কখনোই ভালো করতে পারবেন না। তো এটা নট অনলি আমি বলবো যে এটা শুধুমাত্র আমার পজিশনেই, আপনি কাজ করতে যেয়ে যে পজিশনে আপনি কাজ করেন, আপনি যদি কমিউনিকেশন স্কিলটা যদি আপনার ভালো না হয়, তাহলে আপনি কখনোই সেই পজিশন থেকে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না। প্রথমত হচ্ছে আপনাকে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে, ভালো করতে হবে। এর পাশাপাশি হচ্ছে সফট স্কিল যেগুলো আছে, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড রান করা, বিভিন্ন ধরনের এক্সেল আছে, এক্সেলের কাজ আছে। তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, প্ল্যানিং, নেগোসিয়েশন। নেগোসিয়েশনটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। কারণ আমি দুটাই বলবো, নেগোসিয়েশন আর হচ্ছে কমিউনিকেশন। এই দুইটা যদি আপনার কারোর লাইফে যদি এই দুইটাকে যদি সে ডেভেলপ করতে পারে, যে কোনো পজিশনে যে কোনো জায়গায় সে নিজেকে ডেভেলপ করতে পারবে বা নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। কারণ কমিউনিকেশনে যে ভালো তার জন্য সব রাস্তা খোলা, ইভেন নেগোসিয়েশন। কারণ আপনি জি। আপনার, যেমন আমার জায়গা থেকে আমাদের অ্যাডমিশনের যে কাজ, আমি যদি একটা গার্ডিয়ানকে নেগোশিয়েট করতে পারি, আমার স্টুডেন্টকে নেগোশিয়েট করতে পারি, তাহলে আমি তাকে সুন্দরভাবে ভর্তি নিতে পারছি। আবার আমার যে মার্কেটিং প্ল্যান আছে, আমি যদি আমার সিনিয়র বসকে যদি নেগোশিয়েট করতে পারি যে বস আমার এই প্ল্যান আছে, আমি এই করব, তাহলে কিন্তু বসও আমার রাজি হয়ে যাচ্ছে। সো নেগোসিয়েশনটা কিন্তু লাইফের অনেক বড় একটা পার্ট, যেটা যদি আপনার ওইটা যদি আপনার আয়ত্ত থাকে এবং কমিউনিকেশন যদি আয়ত্ত থাকে, আপনি যেই পজিশনে কাজ করেন না কেন আপনি ভালো করতে পারবেন। সো আমি আমি বলবো যে এই দুইটা জিনিস আলহামদুলিল্লাহ আমি আমার বিগত এত বছরে আমি খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছি। এবং এই দুইটা জিনিস আমি মনে করি আমার প্রতিনিয়তর যে কাজগুলো আছে এই কাজগুলোকে কাজের যেই ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে এগুলো অনেক বড় একটা ভূমিকা পালন করছে আমি মনে করি। অ্যাবসলুটলি। আমরা যখন স্পেশালি নিউ মার্কেট এলাকায় বা ওইখানে শপিং এ যাই, তখন কিন্তু আমাদের বার্গেনিং ওটা কিন্তু একটা ভালো নেগোসিয়েশন স্কিল। শিওর, শিওর। ট্যুরে গেলে গাড়ি বা যদি বোট রাইড হোক, যেটাই হোক, আমরা এই যে ফেয়ারের উপর নেগোসিয়েশনটা করতেছি, এটাও স্কিল ডেভেলপমেন্টে ভালো সাপোর্ট দেয়। এবং যে দুইটা বললেন, এই কমিউনিকেশন নেগোসিয়েশন দিয়ে কিন্তু একটা দেশ অন্য লেভেলে চলে যেতে পারে, জাস্ট এই দুইটা অবশ্যই, স্কিলস অবশ্যই, এর উপর ভিত্তি করে। অবশ্যই। খুবই পাওয়ারফুল। এবং আমাদের অনেক বিজনেস সেক্টর বলবো $1 বিলিয়ন বা তারও বেশি মার্কেট এক্সপ্লোর করতে পারতেছেন জাস্ট বিকজ অফ কমিউনিকেশন স্কিল। রাইট। অনেক কিছু দেখি আমরা। সো এই জিনিসগুলো, নেগোসিয়েশন তো আছেই। এই দুইটা খুবই পাওয়ারফুল ইয়ে বলেছেন ভাইয়া, যে স্কিলস গুলো। আপনার কাছে যদি একটা প্রশ্ন রাখি ভাইয়া, যে এই দুইটা স্কিলস অ্যাজ এ স্টুডেন্ট কিভাবে তারা আসলে ডেভেলপ করতে পারে বা ইনিশিয়েটিভ নিতে পারে এই স্কিল দুইটা ডেভেলপ করছে? হয়তো বা আছে, বাট তারা অনেক সময় দেখা যায় স্টুডেন্টসরা তাদের মধ্যে অনেক স্কিলস থাকে, কিন্তু তারা আসলে কাজে লাগানোর ক্ষেত্র পায় না দেখে, লাইক পার্ট টাইম জব যদি বলি, ভলান্টিয়ারিং স্কিলস এর কথা যদি বলি, সেই কারণে তারা তো আসলে বুঝে না কোন স্কিলটা তারা তারা খুব ভালো, কোন স্কিলটা তারা একটু উইকনেস আছে, ডেভেলপ করতে পারবে। সো এই ক্ষেত্রে যে আপনি একটা দুইটা সাজেশন শেয়ার করেন যে কিভাবে স্টুডেন্টসরা কমিউনিকেশন হোক বা নেগোসিয়েশন স্কিল, এই স্কিলগুলো ডেভেলপ বা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে সে একটু অ্যাসেস করতে পারে যে কোন স্কিলগুলো তার সে ভালো আছে বা কিভাবে ডেভেলপ করতে হয়, যদি একটু গাইডলাইন শেয়ার করতেন। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে আমি যদি পুরো ক্যারিয়ারের জার্নিটাকে বলি, ক্যারিয়ারটা কিন্তু আসলে একটা শর্ট কোর্স না, এটা একটা লং জার্নি। এবং এই জার্নিতে প্রতিনিয়তই আমাদের শিখতে হয় বা শেখার আছে। সো আমি যদি কমিউনিকেশন, নেগোসিয়েশন এগুলোর কথা যদি বলি, কমিউনিকেশনের প্রথম কথাটাই হচ্ছে আপনি সেই কথাটাই বলেন যেটা আপনি নিজে ফিল করেন, নিজে বিশ্বাস করেন। একটা স্টুডেন্ট সে যখন একটা প্রোডাক্ট সেল করছে, তাকে কিন্তু প্রথমে ওই প্রোডাক্টের আগা গোড়া বিভিন্ন জিনিস নিজেকে আগে বুঝতে হবে। নিজেকে বোঝার পরে কিন্তু সে আসলে তখন সেটা সে বিভিন্ন ভাষাতেই সে তখন সেটা বলতে পারবে। তো এই যে ব্যাপারটা, কমিউনিকেশনের প্রধান শর্তই হচ্ছে আপনি যেটা বলবেন বা আপনি যেটা সেল করবেন বা আপনি যে সার্ভিসটা দেবেন, সেই সার্ভিস সম্পর্কে আপনার নিজেকে আগে ভালো ক্লিয়ার ধারণা রাখতে হবে। তাহলেই কেবল আপনি ওই সার্ভিসটা নিয়ে বা ওই প্রোডাক্টটা নিয়ে আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কি করবেন না করবেন সেটা আগে নিজের মধ্যে আগে সেট করা, গোল ঠিক করা। আপনাকে গোল ঠিক করতে হবে আগে যে আপনি আসলে কি করতে চান বা আসলে আপনি কি করবেন বা আপনার আসলে যে সার্ভিস বা যে প্রোডাক্টটা আছে সেটা আসলে কি। এটা যখন আপনি নিজের ভিতরে যখন নিজে
যখন এটার পুরো ডিটেলস যখন আপনি 360 ডিগ্রি যখন নিজে আপনি এটা বুঝতে পারবেন, ফিল করতে পারবেন, তখন কিন্তু আপনার কমিউনিকেশন অনেক ইজি হয়ে যাবে। সো আরেকটা ব্যাপার হচ্ছে ইংরেজি ভাষার দক্ষতা। মানে এটা আমি বলব না আপনাকে IELTS এ 7 8 পাইতে হবে। বেসিক ইংরেজি কথা বলার যে দক্ষতা সেটাও কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ আপনি যখন দেশের বাইরে যাচ্ছেন বিভিন্ন ধরনের সেমিনারে হোক, বিভিন্ন ধরনের আপনার কি বলে ট্রাভেল হোক। সো ওইখানে যখন আপনি কমিউনিকেট করছেন, আপনি কিন্তু বাংলায় কমিউনিকেট করলে কিন্তু তারা কিন্তু বুঝবে না। আপনাকে কিন্তু বেসিক ইংরেজিতে কমিউনিকেট করতে হবে। সো আপনার বেসিক ইংরেজি বলার দক্ষতাটুকু আমাদের থাকতে হবে, আমাদের স্টুডেন্টদের থাকতে হবে। সেটা না হলে কিন্তু সে কমিউনিকেশন ভালো করতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যে কম্পিউটার নলেজ, ওইটাও আমরা কমিউনিকেশনের একটা, আমি মনে করি একটা পার্ট। কম্পিউটারের বেসিক নলেজ থাকতে হবে। সো প্রোডাক্টটা কি বা কি সম্পর্কে আপনি কথা বলবেন, সেই বিষয়টা আগে নিজের মধ্যে আত্মস্থ করতে হবে, নিজেকে আগে বিলিভ করতে হবে যে হ্যাঁ আমি যেটা বলবো সেটাই হচ্ছে সঠিক, সেটাই হচ্ছে ট্রু। এই বিশ্বাসটা আগে নিজের মধ্যে আনতে হবে, এবং কম্পিউটার এবং হচ্ছে বা টেকনোলজি এবং হচ্ছে আপনার ইংরেজি, এই দুইটার বেসিক নলেজটুকু আপনার থাকতে হবে। তাহলে হচ্ছে আপনি ভালো করতে পারবেন। আর নেগোসিয়েশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আসলে একদিনে আসলে এটা করা যায় না। এটা আসলে স্থান, কাল, ভেদ ভিন্ন, ভিন্ন ক্ষেত্রে ভিন্ন, ভিন্ন রকমের হয়ে থাকে। বাট আপনার যে ওই যে কমিউনিকেশনটা যদি আপনি যদি নিজে যদি বুঝতে পারেন যে আমার আসলে কি লাগবে, ওই গোলটা যদি আপনি সেট করতে পারেন, তখন নেগোসিয়েশনও আপনার অটোমেটিক্যালি সেটা এমনিতেই চলে আসবে যে আমাকে আসলে এই গোলে যেতে হবে। এটা করার জন্য আমাকে তাহলে উনাকে কিভাবে আমার কনভিন্স করতে হবে, সেটার মধ্যে কিন্তু আসলে নেগোসিয়েশনের যে পার্টটুকু সেটা চলে আসে। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়তই কিন্তু আমরা টুকটাক আমরা যদি কোনো একটা দোকানে যাই, শপিং এ যাই, সেখানেও কিন্তু আমরা নেগোসিয়েশন করি। তো আমি যখন নিজে বিলিভ করি যে হ্যাঁ, এই প্রোডাক্টটা ভালো, এইটা এরকম, তখনই কিন্তু হচ্ছে আমি নেগোসিয়েশন একটা ধাপ দেই, হ্যাঁ, আমি এটা নিবো বা এটা আমার লাগবে, এটা আমার করতে হবে। সো এনি হাউ আমাকে এটা আ আমার কমিউনিকেশন স্কিল বা আমার আদার স্কিল দিয়ে সেটাকে আমার মানে আমাকে সেটা এনশিওর করতে হবে। তো ওটার মাধ্যমে কিন্তু অটোমেটিক্যালি আপনার নেগোসিয়েশনটা চলে আসে। সো ১ম কথাই হচ্ছে আ মানে পড়াশোনা করতে হবে। আমাদের স্টুডেন্টদের আসলে এই জায়গাতে একটু ঘাটতি আছে। তারা আসলে পড়াশোনা ছাড়া অন্য অনেক কিছুতে অনেক সময় দেয়। বাট আমি মনে করি প্রতিদিন অন্তত ১ টা ঘন্টা হলেও নতুন, নতুন কিছু শেখার যে আগ্রহ, সেটা YouTube এর থেকে অনেক কিছু শেখা যায় আজকাল। আমি বলছি না যে পড়াশোনা করতে গেলে শুধু হার্ড বই নিয়ে বসে থাকতে হবে। আজকাল YouTube এও অনেক টপিক, অনেক কিছু নিয়ে সবকিছু নিয়ে YouTube এ ঘাঁটতে পাওয়া যায়। সেখান থেকে ঘেঁটে হলেও আমি মনে করি পড়াশোনা করা উচিত। এই যে নেগোসিয়েশন, তারপর হচ্ছে এই যে সেলস বা হচ্ছে কমিউনিকেশন বা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো সার্ভিস বা বিজনেস স্ট্র্যাটেজি, সবকিছু কিন্তু ইউটিউবে ঘাটলে পাওয়া যাবে। সো অন্তত দৈনন্দিন যদি ১ টা ঘন্টা নিজের ডেভেলপমেন্টের জন্য যদি স্টুডেন্টরা যদি ব্যয় করে, সেটা ইউটিউবে হোক, সেটা বইপত্রে হোক, অথবা সেটা নিজের ক্লাসরুমে হোক, নিজের জন্য, নিজের সফট স্কিলটাকে ডেভেলপ করার জন্য, আমি মনে করি সে ইনশাআল্লাহ ভালো করতে পারবে। থ্যাংক ইউ। অ্যাবসোলিউটলি। এটা একটা চমৎকার কথা বলেছেন। আমরা অনেক জায়গায় আসলে এই জিনিসগুলা শুনতে পারি না। বাট এই পয়েন্টটা আমরা যখন শুনতাম ইউনিভার্সিটিতে, যারা টিচার হয়েছেন, আম টিচিং প্রফেশনে এসেছেন, তারা কিন্তু একটা জিনিস বলতো যে উনারা সকালে ১ ঘন্টা পড়তো প্রতিদিন, দ্যাটস এনাফ। গত সপ্তাহে যে ক্লাসের যে লেকচারস গুলো দেওয়া হয়েছে, সে অনুযায়ী একটা জাস্ট গো থ্রু করে যেত। ১ ঘন্টা পর বাকি সময়ে আড্ডা, ঘোরাঘুরি এইভাবে উনি টাইম কেটেছেন। এবং আসলে যদি অনেকেই চিন্তা করে যে আমরা আসলে ইউনিভার্সিটিতে থাকতে এই একটা জিনিসই আসলে অনেক বড় আমাদের গ্যাপ তৈরি করে দিয়েছিল। এবং সেটা হচ্ছে যে 30 মিনিটস হোক, ১ ঘন্টা হোক, নট অনলি একাডেমিক পড়াশোনা, অনেক কিছু জানা আছে। ইউনিভার্সিটি লাইফটা কিন্তু আসলে রিসার্চ, এক্সপ্লোর করা, অনেক মানে জ্ঞান যত আহরণ করা যায় তত বেটার। এইটার শেখার উপর সময়টাই কিন্তু এখন। শেখার সময়টাই এখন এখন। এক্সাক্টলি। সো ভাই আমরা আসলে শেষের দিকে একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে অনেকে আসলে বলে যে প্রফেশনাল সেক্টর মানে এন্ট্রি করার পর যে আমার আর কোনো পড়াশোনা নেই, মানে আমি চাই জব পেয়ে গেছি, সো আমি শুধু অফিসে যাব, কাজ করব, চলে আসবো, দ্যাটস ইট। তো আপনার পার্সপেক্টিভে যদি একটু শেখান যে এই যে কন্টিনিউয়াস পড়াশোনার কথা যেটা বললেন, যে আপনি আহ, অনেক কাজ করছেন, অনেক ব্যস্ত থাকেন, কিন্তু আপনি আসলে এই বিজি লাইফের মধ্যে আপনি কি পড়াশোনাটা বা মানে এই যে মানে নলেজ ডেভেলপমেন্টের জার্নিটা এখনো আপনার বজায় আছে কিনা?
থ্যাংক ইউ সো মাচ। মানে আছে, এটা আমি যদি বলি, এটা আসলে আমার নিজের একটা মনের একটা ক্ষুধা। আমি আসলে অনেক কিছু জানতে চাই, শিখতে চাই। আমি প্রতিদিন ইউটিউবে, যদিও আসলে কাজের ব্যস্ততা, ফ্যামিলি সবকিছু মিলিয়ে হয়তো ওভাবে সময় হয় না, কিন্তু হয়তো আমি অফিস থেকে বাসায় যাচ্ছি, আমি ওই গাড়িতে ওই 30 মিনিট বা 40 মিনিটের জার্নিটুকুতে আমি ইউটিউবে হয়তো কোনো একটা টপিক শিখছি বা দেখছি কিভাবে এই ইয়েটা কিভাবে হচ্ছে, বা আবার হয়তো অনেক নতুন নতুন দেশ, নতুন নতুন জায়গা, সেটার কালচার কেমন, সেটার সংস্কৃতি কেমন, সেখানে স্টুডেন্টরা কিভাবে তারা বিভিন্ন ধরনের ডিসিশন তারা নিয়ে থাকে। এই যে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমার আসলে ইন্ডিভিজুয়াল কিছু নাই, এক এক সময় এক একটা যেটা আমার মনে চায়। আজকে হয়তো আমার মন চাইলো যে আহ, চীনের একটা শহর আসলে কেমন, আমি একটু দেখি ইউটিউব থেকে, আমি জাস্ট দেখে নিচ্ছি তাদের কালচার কেমন, দেখে নিচ্ছি। অথবা রাশিয়াতে যেই অঞ্চলে -62 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, সেখানে মানুষ কিভাবে আসলে সার্ভাইভ করে, আমার আজকে হয়তো খুব ইচ্ছা করলো সেই জিনিসটা জানার। আমি কিন্তু ইউটিউবে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমার মার্কেটিং স্ট্র্যাটেজি করতে যে আমাদের যে টিজি বা টার্গেট অডিয়েন্স যারা আছে, আমরা যে দেখতে পেলাম দিনের অর্ধেকের বেশি সময় তারা হচ্ছে ইউটিউব, ফেসবুক এগুলোতেই তারা এক্সপ্লোর করে, এগুলোতেই তারা থাকে। তো এইটা করতে যে আমি যেটা দেখলাম যে তারা আসলে এই সময়টা তারা কি শুধুমাত্র স্ক্রলিং করেই সময়টা নষ্ট করছে, নাকি আসলে তারা কিছু শিখছে। তো দেখা যায় যে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে যখন আমি জিজ্ঞেস করেছি তোমরা আসলে সারাদিন এই যে অনেকটা সময় তারা তোমরা ইয়ে করো, তোমরা আসলে কি করো, ও ওরা ওদের নর্মাল আনসার ওরা হচ্ছে জাস্ট ব্রাউজিং করে, স্ক্রলিং করে। তো আমার কথা হচ্ছে তোমরা এই সময়টুকুতে তোমরা বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন ধরনের কোর্সও পাওয়া যায়, গুগলের বিভিন্ন ধরনের কোর্স আছে যেটা একদম ফ্রি। এই ধরনের ডিজিটাল মার্কেটিং এর কোর্স আছে যেটা আসলে এখন হটকেক। ডিজিটাল মার্কেটিং নলেজটুকু যার আছে, তার কোনো সাবজেক্টের ডিগ্রি লাগবে না, অন্তত এটাও যদি সে ভালো জানে, মোটামুটি মিড রেঞ্জে ভালো জব পাওয়ার স্কোপ অনেক অনেক আছে। সো আমি তাদেরকে বলি যে তোমরা আসলে কিভাবে ফেসবুক অ্যাড রান করে ইউটিউবে দেখো, ফ্রি অনেক, এগুলো নিয়ে অনেক লেকচার আছে, ভিডিও আছে। তো তারা আসলে এই ভিডিওগুলা, এই ইয়েগুলো দেখতে পারে। আমি যেটা এখনো পর্যন্ত আমি মাঝে মাঝে যখনই আমি ফ্রি সময় পাই, আমি আমার নিজের ক্যারিয়ার রিলেটেড টপিক নিয়ে আমি দেখি। তারপর বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বা বিজনেস কিভাবে চলছে, তাদের উত্থান পতনটা কিভাবে হলো, তাদের হিস্ট্রিটা কেমন হলো, ফ্রেশ কোম্পানির অমুক প্রোডাক্ট ভালো করার পেছনে কারণটা কি, অ্যারোমেটিক সাবান মার্কেট থেকে হারিয়ে গেল, সেটার কারণটা কি, বা যে হালাল ওয়ার্ডটা আমরা লিখি এটার পিছনে আসলে স্ট্র্যাটেজিটা কি ছিল। এরকম অনেক, যেমন আমি যেহেতু মার্কেটিং সেক্টরের, আমি মূলত বেশিরভাগ সময় আমি মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও থাকে বা পিডিএফ বই থাকে, আমি চেষ্টা করি মোটামুটি সময় যতটুকু সম্ভব হয় প্রতিদিন কিছু না কিছু শিখতে। এবং নতুন যে ট্রেন্ড, আমাদের কিন্তু আসলে টেকনোলজি প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে। তো আমি যদি নিজেকে আপডেটেড না রাখি, আমি কিন্তু আমার টিজির সাথে কম্পেয়ার করে আমি কিন্তু তাদের সাথে পারবো না। আমার যেহেতু তাদেরকে নিয়ে বিজনেস, তো তাদের মাইন্ডসেটটা আসলে কি, তারা আসলে তাদের ফোকাসটা আসলে কোন দিকে, আমার কিন্তু আসলে সেটা বুঝে তাদেরকে আমার সেভাবে স্ট্র্যাটেজি প্ল্যান করতে হয়। সো আমি সবসময় চেষ্টা করি নিজেকে আপ টু ডেট রাখা। নতুন নতুন কি টেকনোলজি আসলো, নতুন নতুন কোন গ্যাজেট আসলো, কিছু কোনটার কিরকম ফিচার আছে, চ্যাট জিপিটি থেকে আর কি কিভাবে ভালো কিছু নেওয়া যায়, এই ধরনের যে ব্যাপারগুলো আছে আমি প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু শিখতে। আর আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, তারা হয়তো এখন স্টুডেন্ট, হয়তো তারা একটা সময় আমার সময় আসলে তারা হয়তো ফিল করবে, কিন্তু আমি আজকে তাদেরকে বলছি তোমরা এখন থেকেই নিজেকে যদি তোমরা এভাবে ডেভেলপ করতে পারো, তোমাদের ভালো জব কেউ আটকাতে পারবে না। ভালো জব পাও কেউ আটকাতে পারবে না। কারণ হচ্ছে আমরা বলি যে আমাদের অনেক অনেক স্টুডেন্ট জব পায় না, কিন্তু আমি তো আজকে অনেক সময় আমি রিক্রুটমেন্টেও থাকি আমাদের এখানে, আমি দেখি যে আসলে আমরা যেরকম পার্টিসিপেন্ট খুঁজি বা আমরা যেরকম ক্যান্ডিডেট খুঁজি, সেরকম ক্যান্ডিডেট খুবই খুবই রেয়ার মার্কেটে। সো মার্কেটে জব আছে, কিন্তু আসলে আমার জব রেডি যে স্টুডেন্ট বা যে ক্যান্ডিডেটটা লাগবে সেরকম কিন্তু প্রপার খুবই কম। তো আমাদের আসলে আমাদের স্টুডেন্টদেরকে আসলে ডেভেলপ করতে হবে। সেটার জন্যই আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে এঙ্গেজ রাখা, তাদেরকে বিভিন্ন ধরনের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের ক্যারিয়ার গাইডেন্স তাদেরকে দেওয়া, যাতে করে প্রতিদিন অল্প অল্প করে যদি তাকে আমি পুশ করতে থাকি, একটা সময় আস্তে আস্তে তার মধ্যে সেই অভ্যাসটা গড়ে উঠবে। এবং অভ্যাসটা যখন গড়ে উঠবে, তখন তার না চাইলেও সে হয়তো ওই ওই ট্র্যাকে থাকবে। সে হয়তো বা তার অভ্যাসবশত হলেও তার হয়তো ওই ইয়েটা সে হয়তো ফলো করবে। সো আমার সবার কাছে আমার একটাই কথা যে প্রচুর পড়াশোনা করতে হবে। এবং পড়াশোনার জন্য শুধুমাত্র আমি বই নিয়ে পড়বো তা না। এখন চাইলে কিন্তু অনেকভাবেই পড়াশোনা, অনেক মানে এখন ইন্টারনেটের যুগে আসলে কি নাই? আমার যখন যেখানে যে অবস্থায় আমি থাকবো, সেই অবস্থা থেকে আমার যেই নলেজ, যে ইনফরমেশনটুকু দরকার, যে নলেজটুকু দরকার, আমি সার্চ করলে পেয়ে যাচ্ছি।
সো এটা অনেক ইজি হয়েছে যে কমিউনিকেশন অনেক ইজি হয়েছে যে যেমন যে আজকে আমি আপনার সাথে, আপনি আপনার জায়গায় আছেন, আমি আমার এখান থেকে আমি আছি, তো আমরা কমিউনিকেট কতটা ইজি, আমরা একসাথে কথা বলছি, শেয়ার কমিউনিকেশন। করছি। তো এটাই আর কি আমার কথা আসলে সবার উদ্দেশ্যে, যে পড়াশোনা করতে হবে প্রচুর এবং নিজের সফট স্কিল ডেভেলপ করতে হবে। ডেফিনেটলি। থ্যাংক ইউ সো মাচ অনুফরাক ভাই, আপনার এই ব্যস্ত সময়ের মাঝে এই ইনফরমেশন গুলো যে শেয়ার করেছেন, অভিজ্ঞতা শেয়ার করেছেন, এটা শুনে আমাদের আসলে যে অবজেক্টিভ 5 জন 10 জন 50 জন তারা যাতে এই ইনফরমেশনটা শুনে মানে তাদের একটা চিন্তার খোরাক তৈরি হয়, আচ্ছা এটা করা যায়, বা এই যে অ্যাওয়ারনেস ক্রিয়েশন, রাইট। আমরা এই কাজটাই করে যাই। এবং আহ, আপনি এই যে মূল্যবান সময়, আসলে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়, এটা শেয়ার করেছেন ব্যস্ত সময়ের পাশাপাশি। এবং আপনার ইউনিভার্সিটি যেভাবে কাজ করছে সেটা সম্পর্কেও শেয়ার করেছেন, জানা হলো অনেকে তো জানেন, এটার মাধ্যমে জানবে। সো রাইট। স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট পক্ষ থেকে ভাই আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং অনেক ধন্যবাদ আমাদেরকে আসলে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমার অনেক কথা জমা থাকে, অনেক কথা বলার থাকে, জি। সময় সুযোগ করে হয়তো ওইভাবে বলা হয় না, বাট আজকে একটা উপলক্ষে আপনার সৌজন্যে হয়তো আমি আমার কথাগুলো শেয়ার করতে পেরেছি, এবং আমার ভালো লাগবে আমার এই কথাগুলো যখন আমার স্টুডেন্টরা বা আমার অডিয়েন্স যখন শুনবে, তাদের মধ্যে যদি অন্তত সামান্য 1% 2% মানুষ যদি এই জিনিসটা যদি তার নিজের জীবনে যদি সে আয়ত্ত করতে পারে বা ফলো করতে পারে, তখন হচ্ছে আমার কাছে এটা ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এবং আমার ইউনিভার্সিটিকে এভাবে সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলার। থ্যাংক ইউ। ধন্যবাদ। অনুফরাক ভাই ভালো থাকবেন, দেখা হবে এক সময়। থ্যাংক ইউ সো মাচ।